এদিকে আবারও সেনা প্রধানের নতুন পদক্ষেপ। আজ শেখ হাসিনার আরও একটি কল রেকর্ড আসার পর দেশের পরিস্থিতি সম্পূর্ণরূপে পাল্টে গেল। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীর রাজপথে নেমে ফেব্রুয়ারির কর্মসূচি করছে। দেশটা এবার কোন দিকে যাবে? ক্ষমতার চেয়ার নিয়ে রীতিমতো টানাটানি চলছে। দেখা যাচ্ছে যে ইউনূসকে সরিয়ে তলে তলে আবার একটা প্ল্যান দানা বাঁধতে চলেছে এবং সেটা উঠে আসছে একেবারে সেনার মধ্যে থেকে। এক সেনা প্রধান তিনি মোহাম্মদ ইউনূসকে সরিয়ে গদিতে বসতে চাইছে। তাহলে কি আবার একটা পালাবদল ঘটতে চলেছে বাংলাদেশে? অর্থাৎ যেভাবে শেখ হাসিনাকে সরিয়ে মোহাম্মদ ইউনূস তিনি গদিতে গিয়ে বসলেন, সেইভাবেই কি মোহাম্মদ ইউনূসকে আবার গদি থেকে সরিয়ে সেনা প্রধান তিনি ক্ষমতা দখল করবেন? এখানে অন্য কিছু আছে। দীর্ঘদিন ধরে ক্ষমতা লিপ্সা, তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে। আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়নি। আজকে সেই নোবেল লরেট ইউনূস সাহেব ক্ষমতা এসে সেই প্রবৃদ্ধি ওই একই প্রান্ত থেকে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী সেনা বাহিনীর প্রধান ওয়ার্কার কে হবে আমাদের বাংলাদেশের দ্বিতীয় সেনা প্রধান, কিংবা এই ওয়ার্কারের জায়গাটা কে নিতে পারে। এখন আসুন, হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান যে ওয়ার্কার আছে তিনি আসলে কেন? আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস আছে, কিংবা সমন্বয়কারী উপদেষ্টা যে বা যারা আছে, তারা একটা দল ঘোষণা করছে। আপনাদের উপদেষ্টা পরিষদের দুই সাইডের উপদেষ্টা ছাড়া আর বাইগুলোর কথা শুনলে মনে হয় খালি তাপ দেয়। মানে আওয়ামী লীগ মার্কা সব কথাবার্তা কয়। আবার যখন আমরা লাইতে শুরু করে দেবো তখন এই উপদেষ্টাগুলো সোজা দিয়ে বেড়া করবো না, কারণ বাঙালি এমন একটা জাত বুঝছেন, এর মাইন্ড না গেলে সোজা হয় না ভাই। সোজা কথা হলো এটা। সর্ষের মধ্যে যদি ভূত ঢুকা যায় তাহলে বাকিদের আর দোষ দেব কি? আজকের এই ভিডিওটা একটা অনুসন্ধানী প্রতিবেদন, যার কারণে আমরা তাদের সমালোচনা করেছি। কিন্তু এখন তো আমাদের বৈষম্য বিরোধী সরকার, সংস্কারের সরকার, এই সরকারের যারা উপদেষ্টারা আছেন, কেন বারবার এই পরিস্থিতিটার সৃষ্টি হচ্ছে? কে সেনাপ্রধান? কত তার দাপট যে তিনি এত কিছু ভেবে ফেলতে পারছেন, এত কিছু করে ফেলতে পারছেন? আমরা তার সম্পর্কে জানবো। তলে তলে কি প্ল্যান তার? মোহাম্মদ ইউনূসের দিন কি তাহলে বাংলাদেশে শেষ হয়ে আসছে? দিন শেষ হয়েছে কিনা রয়েছে সবকিছুই আপনারা দেখতে পারবেন। দর্শক শ্রোতা, সেনা প্রধান এবং ডক্টর ইউনূসকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার আরও একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেই ফোনালাপের মধ্যে সে অনেক কথা বলে, ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলে, বাংলাদেশকে নিয়ে কথা বলে, অন্যদিকে সেনা প্রধানকে নিয়েও কথা বলে। তার কথার মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে এবং এই ফোনালাপটি ফাঁস হওয়ার পর অনেক ঘটনা এই বাংলাদেশের মধ্যে ঘটেছে। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকটি তুলে ধরবো। যে শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হওয়ার পর কী কী হচ্ছে দেশের মধ্যে, অন্যদিকে ডক্টর ইউনূসের ক্ষমতা নিয়ে কি করা হচ্ছে এবং সেনাপ্রধান কি পদক্ষেপ নিয়েছেন। এইসব বিষয় নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিওর শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি ডক্টর ইউনূসকে নিয়ে, সেনা প্রধানকে নিয়ে এবং শেখ হাসিনা যে এই ফোন কলের মধ্যে কথা বলতেছে এই কথাগুলো নিয়ে ভিডিওর শেষে মন্তব্য করব। এই যে অপরদিকে আমাদের সেই সুদখোর ক্ষমতা দখল করে ইউনূস সাহেব সবার উপরে ট্যাক্স বসাচ্ছেন। আবার সবাইকে বলে ট্যাক্স দিতে। বাবা, তুমি নিজে ট্যাক্স দাও না, আবার অন্য ট্যাক্স দিতে বলো, এটা কোন ধরনের কথা? একটা লজ্জা বললেও তো একটা কথা থাকে। এই অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া যায় না। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সবাইকে এক হয়ে থাকতে হবে। আর যে কর্মসূচি আমরা দিয়েছি সেই কর্মসূচি সফল করতে হবে, কারণ রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। একটা ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া, অতিরিক্ত সুদ নিয়ে নেওয়া আর রাষ্ট্র চালানোর মধ্যে তফাৎ আছে। আজকে তারা যে সরকার চালাচ্ছে ইউনূস সাহেব, তাতে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না, জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে। আর তাদের সব থেকে বড় শত্রু হয়ে গেছে আওয়ামী লীগ। ছাত্রলীগ ব্যান্ড করে, ছাত্রলীগ ব্যান্ড করবার সে কে? অসাংবিধানিক ভাবে অস্ত্র অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে। এখানে অন্য কিছু আছে। দীর্ঘদিন ধরে ক্ষমতা লিপ্সা, তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে। এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদের কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী সেনা বাহিনীর প্রধান ওয়ার্কার তিনি আর রিজাইন নিয়ে চলে যাচ্ছেন। তাহলে কে হবে আমাদের বাংলাদেশের দ্বিতীয় সেনা প্রধান, কিংবা এই ওয়ার্কারের জায়গাটা কে নিতে পারে? এখন আসুন, হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান যে ওয়ার্কার আছে তিনি আসলে কেন রিজাইন নিতে চাচ্ছেন, কিংবা তিনি পদত্যাগ কেন করতে চাচ্ছেন?
আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস আছে কিংবা সমন্বয়কারী উপদেষ্টা যে বা যারা আছে তারা একটা দল ঘোষণা করছে। অন্যদিকে তাদের এই দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা 4 থেকে 5 বছরের ভিতরে আমাদের বাংলাদেশে আপনার নির্বাচন হবে বা এর আগে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে এর আগে যদি আপনি নির্বাচন চান তাহলে এরা একের পর এক রাস্তাঘাটে আন্দোলন, আপনার দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, অন্যদিকে বাংলাদেশের যে আপনার মানে সাধারণ মানুষের যে চাহিদা বা দৈনিক যে একটা মানুষের নিত্যদিনের যে একটা প্রয়োজন সম্পূর্ণ কিছু কি এরা মানে টোটাল আর কি মানে শেষ আর কি একদম তলানিতে। এখন এর সাথে আসলে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের রিজাইন নেওয়ার সম্পর্কটা কি আপনারা হয়তো বা জানেন কিংবা জানেন না। সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার বা সেটা যেই দেশেই হোক না কেন, শুধু বাংলাদেশ বলে কথা না, যেই দেশেই হোক না কেন, একটা গণতান্ত্রিক দেশে যদি আপনার কোনো সরকার জনগণের ম্যান্ডেট মানে উইদাউট ম্যান্ডেট ছাড়া যদি অন্তর্বর্তীকালে সরকার বসে, সেই সরকার আপনার মানে সর্বোচ্চ 1 বছর বসতে পারবে, এর বেশি তারা বসতে পারবে না। যদি 4 থেকে 5 বছর বসে তাহলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কন, পুলিশ বাহিনী কন, নৌবাহিনী কন, আনসার বাহিনী কন কিংবা আদার্স যে বাহিনীগুলো আছে তারা কি স্যাংশন খেয়ে যাবে। কোন স্যাংশন? সেটি হচ্ছে আপনার শান্তি রক্ষা মিশনে। আমাদের বাংলাদেশ থেকে আপনার কোনো সেনাবাহিনী কন, পুলিশ বাহিনী কন, মানে কোনো বাহিনীকে আপনার আমেরিকা শান্তি রক্ষা মিশনে তাদেরকে নিবে না, তাদেরকে স্যাংশন দিয়ে দিবে আপনার 4 থেকে 5 বছরের। এবং কোনো দেশকে যদি আমেরিকা আপনার এই ধরনের স্যাংশন দিয়ে দেয় তারা কি কোনো দেশের সাথে যুদ্ধ করতে পারবে না, কিংবা আপনার যে আপনার 4 থেকে 5 বছর আপনি বুঝতেছেন এর ভিতরে যে আপনার নতুন নতুন যে আপনার টেকনোলজি আছে, মানে আপনার যুদ্ধ মানে আপনার যুদ্ধক্ষেত্রে যে আপনার অস্ত্রগুলো যে ব্যবহার করা হয় কিংবা আপনার যে প্রযুক্তিগুলো আছে এর সাথে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু টোটালি কি মিসিং থাকবে, বা তারা এর সম্পর্কে কোনো আইডিয়া থাকবে না। কোনো দেশেই তারা শান্তি রক্ষা মিশনে যেতে পারবে না এবং আমাদের বাংলাদেশকে আর্থিক দিক দিয়ে কিংবা যে কোনো দিক দিয়ে কোনো দেশ সহায়তা করবে না। কেন করবে না? কারণ বাংলাদেশে হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশে জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই কোনো সরকার আসতে হবে। তাহলে সবকিছুই ঠিক আছে, তাহলে সেনা প্রধান কেন আপনার রিজাইন নেবে? তিনি আসলে রিজাইন নেওয়ার পিছনে আরো একটি বড় কারণ সেনাবাহিনীর প্রধান তিনি যদি আপনার ডক্টর ইউনূসকে আপনার মানে পদত্যাগ না করে কিংবা আপনার যত দ্রুত যদি নির্বাচন কাজটা না শেষ করতে পারে তাহলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কন, পুলিশ বাহিনী কন বা যেই বা যারাই কন, এদের ভিতরে কি একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে এবং নিজেদের ভিতরে কামড়া কামড়ি মনে করেন শুরু হয়ে যাবে। অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশের সেনানিবাসে কিন্তু অলরেডি কিন্তু একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে যে তাদের ভিতরে আপনার দ্বিমত কিংবা আপনার একটা দূরত্ব কিন্তু সৃষ্টি হচ্ছে এটার কারণে। কারণ বাংলাদেশ বর্তমান যে কোনো বাহিনী আছে তারা নিষেধাজ্ঞার মুখে মনে করেন পড়তে যাচ্ছে আমেরিকার। অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকার এত কিছু দেখার পরেও তারা মানে দ্রুত আকারে নির্বাচন দেওয়ার মানে নারাজ, মানে তারা নির্বাচন দিবে না। এটার জন্যই বাংলাদেশের সেনাবাহিনী যে প্রধান আছে ওয়ার্কার তিনি রিজাইন নিতে চান। আমার মনে হয় যে তিনি আসলে সঠিক একটি সিদ্ধান্ত নিছে, কারণ তিনি যদি আপনার না করতে পারে তাহলে আমাদের বাংলাদেশের যে বর্তমান সেনানিবাসে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে ভাই, এটার কারণে আমাদের বাংলাদেশটা কি শেষ হয়ে যেতে পারে। এবং এই সেনাবাহিনী যে প্রধান ওয়ার্কার আছে উনিও কিন্তু আপনার মানে তার জীবনের যে একটা হুমকির মুখে কিন্তু পড়তে পারে। এটার জন্যই তিনি কি রিজাইন লেটারের একটা সিদ্ধান্ত তিনি জানালেন। শুধু যে এই একটা কারণ সেটা না, কিন্তু এর পিছনে সেনাবাহিনীর প্রধান তিনি আরো একটি বড় কারণ তুলে ধরলেন, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে সমন্বয়কারীরা কিংবা সাধারণ যে শিক্ষার্থীরা আছে এরা কি অপমান অপদস্থ মানে প্রতিনিয়ত করতেছে। মানে সেনা প্রধানের বক্তব্য হচ্ছে বর্তমান বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যে পরিমাণ দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি চালাচ্ছে, অন্যদিকে পুলিশ বাহিনী সেনাবাহিনী মানে যে কোনো পুলিশ প্রশাসন কিংবা আইনের সাথে সমন্বয়করা মানে আপনার তর্ক বিতর্কে মনে করেন জড়িয়ে যাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনীকে কোনো সম্মান দেখাচ্ছে না, সেনাবাহিনীর দিকে মনে করেন আঙ্গুল তুলে মনে করেন কথা বলতেছে। মানে একের পর এক এই সমন্বয়কারীরা কি অপমান অপদস্থ মনে করেন করেই চলছে। কাদেরকে? সেনাবাহিনীকে। এইটা কি কখনো মেনে নেওয়া যায়? আপনারা অনেকে জানেন যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা সম্মান, মানে পুলিশ বাহিনী কন, আনসার বাহিনী কন, এদেরকে তো কোনো মানুষ গণেই না।
ধরতে গেলে, তাই নয় কি? এদেরকে মানুষ গণেই না, একমাত্র গণে কাকে? বাংলাদেশের সেনাবাহিনীকে। আর এই সেনাবাহিনীকেই যখন নাকি এই সমন্বয়কারীরা কিংবা বাংলাদেশের যে আন্দোলনকারীরা আছে, যারা নাকি বর্তমান বাংলাদেশটাকে অরাজকতার সৃষ্টি প্রতিনিয়ত চালাচ্ছে কিংবা চলমান, এরা কি প্রতিনিয়ত সেনাবাহিনীকে অপমান অপদস্থ কি করেই চলছে। এটা কিন্তু থামার বেলায় কিন্তু কোনো নাম নেই। সর্বশেষ আমি আসলে একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে আমরা যখন নাকি ভাই ছোট ছিলাম, মানে সেনাবাহিনীর প্রতি যে একটা সম্মান, যে একটা শ্রদ্ধা কাজ করতো, মানে ছোটবেলায় যখন নাকি আপনার সেনাবাহিনী শুনতাম যে সেনাবাহিনী আসতেছে এটা করতেছে সেটা করতেছে, তখন কিন্তু আসলে ভয়ে কিংবা সেনাবাহিনীর প্রতি যে একটা সম্মান, যে একটা রেসপেক্ট, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা দৌড়ে কিন্তু পালিয়ে যেতাম যে আরে বাপরে সেনাবাহিনী আসতেছে। ভাবা যায় যে সেনাবাহিনী আসতেছে, তার প্রতি একটা ভয় কাজ করত, একটা অন্য লেভেলের একটা সম্মান কাজ করত। আর বর্তমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যে বাজার আছে, এই স্বৈরাচারটা, এদের কারণে সেনাবাহিনীর সম্মান মান যা আছে একদম মাটির সাথে মিশে যাচ্ছে প্রতিটা নিয়ত। এটা কেন বলেন? কেন এটা? বর্তমান এই আন্দোলনকারীরা বাংলাদেশের এই জুলাই থেকে আগস্ট মাস থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন তো আর আওয়ামী লীগ মাঠে ঘাটে নাই, তারপরেও প্রতিটা নিয়ত রাত নাই দিন নাই নিশি নাই, প্রতিনিয়ত এই স্বৈরাচাররা মনে করেন আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর এরা না কি করবে? দেশ সংস্কার। আমার মনে হয় সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি আসলে সঠিক সিদ্ধান্ত নিছে রিজাইন লেটার দেওয়ার। আমার মনে হয় তিনি বেস্ট একটা কাজ করছে, কারণ এই বৈষম্য বিরোধী এই আন্দোলনকারী, এদের আন্দোলনও শেষ হবে না। আর অন্যদিকে ডক্টর ইউনূস বা প্রধান উপদেষ্টা যে বাজার আছে, এরা বর্তমান মনে করেন ক্ষমতার লোভ মনে করেন এদের ভিতরে পেয়ে বসছে। অন্যদিকে লুটপাট তো মনে করেন চলতেই আছে। নিজেদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে 4 থেকে 5 বছরের ভিতরে নির্বাচন হবে। এর আগে আমি আপনি বা আমরা যে বা যারা আছি নির্বাচনের কোনো আশা করেন না। এটার জন্যই সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি যাতে কিংবা তার যাতে বাহিনী আছে সেটা যাতে আপনার স্যাংশনের মুখে যাতে তার নাম যাতে না আসে, যে ওয়ার্কারের জন্য আসলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী বা আদার্স যে বাহিনী আছে সবাই শান্তি রক্ষা মিশন থেকে স্যাংশন খেলো, এইটা যাতে তার উপর যাতে এই দায়ভার না আসে, এটার জন্যই তিনি রিজাইন লেটার নেওয়ার একটা সিদ্ধান্ত নিলেন। আমার মনে হয় তিনি সঠিক সিদ্ধান্ত নিছে। আসলে আন্দোলন দিয়ে যেই সরকারের উৎপত্তি হয়েছে, তো সেই সরকারের যারা নিয়োগকর্তা আছেন তারা তো কথায় কথায় আন্দোলন করবে। তাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা, ভাই কেউ মন্ত্রী হয়ে গেছে, কেউ এমপি পদমর্যাদার দিকে যাচ্ছে, কেউ এসপিডিসি দৌড়াচ্ছে, সেনাবাহিনী ধাবড়াচ্ছে, হ্যাঁ মানে একদম সেই লেভেলে আছে। তা আমরার দোষ কি? আমরা কি ভাগে কিছু পামু না? পামু। কিসের আইন টাইন দেশে, কিসের থানা পুলিশ, একদম সবগুলার বটাই ফেলমো। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যদি এই ক্যারেক্টারে ঢুকে, তখন তো বোঝা উচিত যে পুলিশরে কোন রূপে আনা উচিত সামনে। আপনি বুঝতে পারছেন, পুলিশের একটা ঘন্টি পেয়ে গেছে মন্দিরের, আমরা মনে করি সবগুলারে টানাইয়া একদম তার দিয়া বাইরাইয়া সোজা করা উচিত। বাংলাদেশটার একটা চিড়িয়াখানা বানাই ফেলতেছে এই কথিত শিক্ষার্থীরা। ঘটনার প্রেক্ষাপট দেখেন, রাজধানীর উত্তরায় পুলিশের হাতে 3 জন ছাত্র আটক হয়েছে। এই আটককৃত ছাত্রদের কেন আটক করলো? এর প্রতিবাদে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে। এখন আমাদের মানে বাকিরা কি বলবেন, যে কাদের উপর আপনারা দায়িত্ব দিবেন? এই যে ছাত্ররা পড়াশোনা ছাইরা ক্যাম্পাস থেকে বের হইয়া মানে জায়গায় জায়গায় আরে বেটা অপরাধ করছে ধরবে না? থানা ভাঙচুর এখন আমরা এতদিন দেখতাম বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, তো তোমরা তো একই খাতায় চলে গেলা। আজকে সন্ধ্যা 7টার দিকে উত্তর 11 নম্বর সেক্টরে ওই থানায় হামলা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত পুলিশের এসআই মহাদেব বাবুর উপর হামলা এবং তাকে মারধর করা হয়। উত্তরা 13 নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিংয়ের আয়োজন করেছিল বৈষম্য বিরোধী ছাত্ররা। মিটিং থেকে আকাশ, রবিন এবং বাপ্পি নামক 3 ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উত্তরা পশ্চিম থানায় হামলার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, আমাদের সহপাঠীকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা নিয়ে যায়। আমরা জানতে পারি তখন 3 ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করেছে এবং উত্তর পূর্ব থানা পুলিশের হেফাজতে রয়েছে। এতে ছাত্ররা খেপা যায় এবং থানায় ইটপাটকেল নিক্ষেপ করে, সেই সঙ্গে থানার গেটে হামলাও চালিয়েছে। অপরদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দারা বলছে যে
ছাত্রদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রৌনক জাহান বিষয়টি স্বীকার করছেন। এখন তাদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাবরুমে আলোচনায় সেই পুলিশের আশা, মানে কি ভাই, একটা মব জাস্টিস এবং হরিলুট মনে শুরু হয়ে গেল দেশটাতে নাকি? রাস্তা ব্লক, কথায় কথায় আন্দোলন, আজকে এইটা কালকে সেইটা, মানে মানুষ তো ত্যক্ত বিরক্ত। পুলিশে কিভাবে ফাংশন করবে ডক্টর ইউনূসের এই সরকার? সবাই যদি পুলিশের সাথে এই আচরণ শুরু করে, যারাই ধরে নেয় তারাই থানা হামলা। এই কয়েকদিন আগে দিলাম যে বিএনপির একটা থানার থেকে ভাঙচুর লুটপাট করা নেতা ছোটাই নিছে, পরশুদিন দিলাম আওয়ামী লীগের একটা, আজকে দিলাম বৈষম্য বিরোধীর একটা। তাহলে কার থেকে কে ভালো? তোমরা আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ আমরা জানি, তোমরা তাহলে কোথায় ভালো হইলা? তো তোমরা কি ছাত্রলীগের থেকে ভালো করছো? ছাত্র দলের থেকে তোমরা ভালো কাজ করছো, তোমাদের উপরে জাতি আস্থা রাখবে, তোমরা রাজনৈতিক দল করবা, তোমরা বৈষম্য বিরোধী করবা, নিজেরা দেশটার একটা বাপের রাজত্ব তৈরি করে ফেলছো। শেখ হাসিনা যা করতো তোমরা এর থেকে কোন অংশে এই মুহূর্তে কম করতেছো? কথায় কথায় এর মুখ বন্ধ হবে, সে দেশদ্রোহী হয়ে যাবে, মতের বিপরীতে গেলেই তার উপরে মব জাস্টিস তৈরি হচ্ছে। মানে কি রে ভাই, আইন আছে, তোমাদের দেওয়া সরকার আছে, এটাকে ফলো করতে হবে, সিস্টেম মানতে হবে, গায়ের জোরে সবকিছু। ওই যে ডিম পারে হাসে, খায় বাগদাসে, বিষয়টা হয়ে গেছে এরকম। এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বাংলাদেশের চেহারা বদলাবে, এদের কারুর মধ্যে এখন আর এই ধরনের আস্থা মানুষের তৈরি হওয়ার সুযোগ আছে? এরা যা শুরু করছে এগুলা একটা হতাশাজনক চিত্র আমরা দেখছি। আপনারা যারা বাংলাদেশের, সারা বাংলাদেশের ছাত্র সমাজ আছেন, ছাত্র সমাজের সকলকে বলবো যে, বিশেষ করে ছাত্রলীগের সকল ইউনিটের নেতা কর্মীদেরকে বলবো যে আগামীকাল বুধবার রাত 9টায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে আপনাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, ছাত্রলীগের উদ্দেশ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নির্দেশনা দিবেন। আপনারা সকলে সেই লাইভটি, সেটি সকলে সর্বোচ্চভাবে শেয়ার করবেন, প্রচার করবেন, যেন বাংলাদেশের তৃণমূলের প্রত্যেকটি মানুষের কাছে, নেতাকর্মীদের কাছে, ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে সেটি পৌঁছে যায়। সো এই কাজটি সবাই করবেন। আর মূল বিষয় হচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ইনশাল্লাহ আবার রাজপথে সক্রিয় হয়েছে। ইউনূসের পতন এখন মাত্র সময়ের ব্যাপার। আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধভাবে পতনটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে, লিফলেট বিতরণ, বিক্ষোভ কর্মসূচি, মশাল মিছিল এবং সর্বশেষে 18 তারিখে যে হরতাল ঘোষণা করেছে, সেই লক্ষ্যে সারা বাংলাদেশের রাজপথের নেতাকর্মীরা, দুর্দিনের নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ হচ্ছেন। ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ এই আন্দোলনটা সফল করছেন। এই আন্দোলনে ইনশাল্লাহ আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি যে আসলে এই তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা আপনারাই হচ্ছেন আমাদের নেতা। এই তৃণমূলের অবহেলিত নেতৃত্বই হচ্ছে আজকের এই দুর্দিনে আমাদের নেতা। তাই আপনাদেরকে সালাম জানাচ্ছি। আপনারা ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন। আপনারাই নেতা। আপনারা আবার কিসের নেতা খুঁজবেন, কাকে নেতা খুঁজবেন? কেউ যদি আপনার খোঁজ খবর না নেয়, কেউ যদি চলে যায়, তার মানে যে চলে যাবার সে তো চলে যাবে, যে চলে যাবার সে তো চলে যাবে, যে চলে গেছে সে চলে যাবে, যাওয়ার ছিল এই জন্য সে চলে গেছে, সে আসবে না। এখন কি আওয়ামী লীগ থাকবে না? না, থাকবে, নেতৃত্ব দিবে। আপনি নেতা, আপনি নেতৃত্ব দিবেন। কেউ যদি থাকতে না চায় তাকে কি রাখতে পারবেন? এই যে গান শুনছেন না, যে শিকল বেরি দিলে কি আর বেঁধে রাখা যায় যদি না থাকিতে চায়। যা থাকতে চায় না সে চলে গেছে, খবর নিবে না, এটাই স্বাভাবিক। এখন আপনি থাকবেন, আপনি নেতৃত্ব দিবেন। আপনার নেতৃত্বেই 75 সালের যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, 90 যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, 111 যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, আপনার নেতৃত্বে আওয়ামী লীগ সেভাবে ঘুরে দাঁড়াবে। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং প্রকৃত নেতা। আপনারা হচ্ছেন খাঁটি সোনা, আপনারা হচ্ছেন হীরা মুক্তা। সো আপনারা যখন আন্দোলনে নামবেন, তখন এই আন্দোলন ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। চাই ইনশাল্লাহ বাংলাদেশে আন্দোলন জমে গেছে ইনশাল্লাহ। আর আওয়ামী লীগ যখন আন্দোলনের ডাক দেয়, আর সেই আন্দোলন যখন জমে যায়, তৃণমূলের আওয়ামী লীগ যখন রাজপথে নামে, ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনে পরাজিত হয়েছে। ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনের রাজপথে আওয়ামী লীগ হেরেছে। আওয়ামী লীগ কখনো হারে নাই, ইনশাল্লাহ এবারও হারবে না। আপনারা সেই আন্দোলনের নেতৃত্ব দিন। আর নেতাকর্মীদেরকে আমরা বলবো যে, নেতাকর্মী ভাইয়েরা, এমপি মন্ত্রী সহ যারা আছেন ভাইদেরকে বলবো, অনুরোধ করব যে আপনাদের একটা নৈতিক আদর্শিক দায়িত্ব হচ্ছে আমাদের এই ভাইদের খোঁজখবর রাখা। যারা এখনো খোঁজখবর রাখেন নাই, খোঁজখবর নেন নাই, আপনাদের
নিজের সম্পদ বাঁচাতে, নিজের ইজ্জত বাঁচাতে, নিজের দলের ভবিষ্যৎ বাঁচাতে আপনাদের অবশ্যই আপনাদেরকে এই নেতাকর্মীদের খোঁজখবর রাখতে হবে। আমি একটা বার্তা দিতে চাই নেতাদেরকে, এমপি মন্ত্রীদেরকে, ভাই আমি সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে আমি কথা বলি, প্রত্যেক দিনই চেষ্টা করি না কোনো গ্রুপে যাওয়ার, অসংখ্য রিকোয়েস্ট আসে বিভিন্ন জায়গা থেকে যাওয়ার, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি 2-1টা জায়গায় যাওয়ার চেষ্টা করি, যাই। তাদের কথা ভাষা আমি বুঝি। আপনি যত বড় নেতাই হন না কেন, পার্টি অফিসে যাইলে কিন্তু আপনাকে অপমান অপদস্থ হতে হবে আপনি যদি এখন তাদের পাশে না দাঁড়ান। তাদের ক্ষোভের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই আমি বলবো যে এই অবহেলিত তৃণমূলের নেতা কর্মীদেরকে, যারা আজকে এই দুর্দিনে পরিবার ছেড়ে, নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে, নিজের চাকরি ছেড়ে, আমার ছোট ভাই জসিমউদ্দিন হলের ছোট ভাই বিসিএস চাকরি ছেড়ে সে আন্দোলনে গিয়েছে, সে গ্রেপ্তার হয়েছে, এরকম অসহায় অসংখ্য নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করছে। 111-এর সেই নেতা শেখ সোহেল রানা টিপু ভাই আবার আন্দোলনে গতকালকে লিফলেট বিতরণ, পরশুদিন লিফলেট বিতরণ করেছে। এরকম ত্যাগী নেতা আমাদের মধ্যে থেকে বের হতে হবে, রিস্ক নিতে হবে। সারা বাংলাদেশে আমার কাছে অসংখ্য ছবি আসে, অসংখ্য ফুটেজ আসতেছে, ভিডিও আসতেছে বিভিন্ন জায়গায়, কিভাবে মানুষ রিস্ক নিয়ে মানুষ এই লিফলেট কর্মসূচি, বিতরণ কর্মসূচি সফল করছে। তো এই আন্দোলন তো ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, আন্দোলন ব্যর্থ হবে না, সাকসেস হবে, ইনুস বেগে যাবে, বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে। তাই আপনাদেরকে বলবো যে প্লিজ দয়া করে আপনারা আমাদের নেতাকর্মীদের পাশে থাকুন, নেতাকর্মীদের পাশে খোঁজ খবর রাখুন, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন, তাদেরকে কিভাবে আন্দোলনটা সহযোগিতা করা যায় তাদেরকে আপনাদের অভিজ্ঞতা থেকে গাইডলাইন দেন। আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, আপনাদেরকে আমরা ভালোবাসতে চাই, আপনারা প্লিজ সেই ভালোবাসাটুকু রাখবেন। আর সারা বাংলাদেশে ইনুসের প্রতি যেই পরিমাণ অসন্তোষ বাড়ছে, ইনুসের প্রতি মানুষের যেভাবে ঘৃণা জন্ম হচ্ছে, ইনুস এই দেশ থেকে পালাবার পথ পাবে না। সেনাবাহিনী ইনুসকে পাহারা দিয়ে রাখতে পারবে না। সেনাবাহিনী অলরেডি তাদের সাপোর্ট ইনুস থেকে উঠিয়ে নিয়েছে। সো যে কোনো সময় ইনুসের পতন একদম, একটা ভাত যখন ভাঙ্গে তখন কি হয়, হঠাৎ করে দেখবেন যে ভাতটা মনে হয় যে বালির ভাত, মনে হয় যে আছে অনেক বিশাল বড় ভাত, হঠাৎ করে দেখবেন সেই ভাত ছুটে গেছে। সো একইভাবে ইনুসের ভাত যেদিন ছুটে যাবে, আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী যখন ঢাকার দিকে রওনা ঘোষণা করবে, মাস টু যমুনা ঘোষণা করবে, ঢাকাতে চলে আসবে, ইনুস পালানোর পথ পাবে না। ইনুসের ভাত, সেই ভাত বালির ভাত ভেঙে যাবে ইনশাল্লাহ। তাই আপনাদেরকে সকলকে বলবো, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে আন্দোলন ঘোষণা হয়েছে, এই দেশ রক্ষার আন্দোলন, জনগণের আন্দোলন, সেই আন্দোলনকে আমরা সফল করি। আগামীকালকে বুধবার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, বক্তব্য দিবেন। আপনারা সেই বক্তব্যটি সারা বাংলাদেশের সব জায়গায় আপনারা পৌঁছে দিবেন, সব জায়গায় প্রত্যেকটি মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিবেন, এবং এই আন্দোলনে সকলে অংশগ্রহণ করে 18 তারিখের হরতাল সফল করে, মশাল মিছিল সফল করে ইনুসের বিদায় ইনশাল্লাহ আমাদের নিশ্চিত করতে হবে। সংস্কারের জন্য যে কটি কমিশন এরই মধ্যে সরকারের কাছে রিপোর্ট দিয়েছে, তার মধ্যে নিঃসন্দেহে সংবিধান সংস্কার সংক্রান্ত এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ সবার কাছেই। এখন এই সব সুপারিশ বা প্রস্তাবে উল্লেখযোগ্য যে সুপারিশগুলো এসেছে তা হচ্ছে, 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, একই সঙ্গে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান থাকতে পারবেন না। সংসদের উচ্চ কক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে, উচ্চ কক্ষের অর্ধেক সদস্য আবার হবেন দলীয় ভিত্তিতে, আর অর্ধেক নির্দলীয় ব্যক্তিরা নির্বাচিত হবেন। এই নির্দলীয় ব্যক্তিরা আবার নির্বাচিত হবেন রাজনৈতিক দলের মনোনয়নে, এমনটি বলা হয়েছে। এখন এই যে প্রস্তাবগুলো এসেছে, এর অধিকাংশই আবার বিএনপি যে অনেক আগে থেকেই তাদের 31 দফা কর্মসূচি দিয়ে রেখেছে, যার মধ্যে অনেক বিষয়ে সংস্কারমূলক চিন্তাভাবনা রয়েছে বা প্রস্তাব রয়েছে, তার সবই মোটামুটি এগুলোর মধ্যে রয়েছে, একটি বাদে, তা হচ্ছে সংখ্যানুপাতিক ভিত্তিতে সংসদীয় ব্যবস্থা। কেন? এটি হলে তাদের সংসদ সদস্যের সংখ্যা কমে যাবে, খুব স্বাভাবিকভাবে এটি বলা যায়। এই কারণেই আবার অনেক ছোট দল তারা আবার এই পদ্ধতির নির্বাচন চেয়ে আসছে দীর্ঘদিন ধরে। তার মধ্যে কমিউনিস্ট পার্টি রয়েছে, জামাতে ইসলামী রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে, গণসংহতি আন্দোলন, এবি পার্টি সহ গণ অধিকার পরিষদ, এরকম আরো অনেক দল ছিল, নাগরিক ঐক্য ছিল। কিন্তু এখন ছোট দলগুলোরও অনেকেই চায় না যে সংখ্যানুপাতিক ভিত্তিতে
সংসদীয় নির্বাচন হোক। কেন চান না সেটি আবার স্পষ্ট করে দিয়েছেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি, সাবেক ছাত্রনেতা এবং একসময় আওয়ামী লীগের নেতা, আপনারা সবাই জানেন। তিনি একটি অনুষ্ঠানে বলছেন যে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার প্রস্তাবটি সুন্দর হলেও জাতির তথা বৃহত্তর স্বার্থে আমি আপাতত সমর্থন করছি না। সংখ্যানুপাতিক নির্বাচন প্রস্তাবটি খুবই সুন্দর, আমার জন্য বেশি সুন্দর, কিন্তু সমগ্র জাতির জন্য এটা এখন সম্ভব নয়। এতে করে আওয়ামী লীগের 40টা এমপি আসবে কম করে হলেও, তারপর আমি এমপি থাকতে পারবো কিনা সন্দেহ আছে। তারা বলবে জনগণের রায় আমাদের পক্ষে, তুমি কে, কয়টা ভোট পেয়েছো, তোমার কয়টা এমপি আছে, বলতেই পারে সেই সম্ভাবনা আছে। তার কারণ আপনারা নিশ্চয়ই হিসেবটি বুঝে গেছেন। যদি সংখ্যানুপাতিক ভিত্তিতে সংসদীয় নির্বাচন হয়, আওয়ামী লীগের ভোট রয়েছে কয়টি, মানে কত শতাংশ, 30, 35, 40 এর মধ্যেই তো ওঠানামা করে দুই দলের ভোট, বিএনপি এবং আওয়ামী লীগ। তো আমি যদি ধরেও নিই যে আওয়ামী লীগের 30, 35, 40 বাদ দিয়ে তাদের জনপ্রিয়তা কমেছে, তারা 20% ভোট পেতে পারে, তাহলে আমাদের ভোটার এই মুহূর্তে কত, 12 কোটি। 12 কোটির মধ্যে ভোট কাস্টিং আমি ধরলাম 60%, 50ও ধরলাম না, 70ও ধরলাম না, 60% ভোট যদি আওয়ামী লীগ সারা দেশ থেকে পেয়ে থাকে, তাহলে তারা হিসেব অনুযায়ী কয়টি আসন পাবে? তারা পাবে হচ্ছে, খুব সহজ হিসেব, তারা 120% যদি হয় তাহলে 60টি আসন পাবে, মানে টোটাল 60টি। আমি মাহমুদুর রহমান মান্নার কথাও বললাম, যদি তারা 40টাও পায়, কম তো না, মোটামুটি বিরোধী দলে বসে যাওয়ার মতো অবস্থা। আবার ছোট দলগুলো যদি 5%ও পায়, তাহলে তারা 15টি আসন পাবে। 2% পেলেও, কেউ কেউ যদি 2%ও পায়, তাও 6টি আসন পাবে। আমরা দেখেছি সারা জীবন ভর রাজনীতি করে এসে জাসদ ওয়ার্কার্স পার্টির মতো দলগুলো তারা ভিক্ষা করে, কান্নাকাটি করে কখনো কখনো 2টি, 3টি, কখনো 1টি আসনও পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। তো 2% ভোট পেয়ে কেউ যদি 6টি আসন পায়, কম তো না। এইভাবে বিএনপি আসলে চায় না যে তারা চায় না এই পদ্ধতিতে নির্বাচন হোক, এবং সে পথেই হাঁটছে ছোট দলগুলো। স্পষ্ট তো হয়েই গেছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেওয়া যাবে না, বা সংসদে বড় আসন নিয়ে প্রবেশ করতে দেওয়া যাবে না। এই জায়গা থেকে আমি নিশ্চিত যে যেই দাবিটির প্রতি শুধুমাত্র বড় দুই একটি দল বাদে আর সবার দীর্ঘদিনের চাওয়া, দাবি, এবং সাধারণ মানুষ বা রাজনীতি সচেতন মানুষেরা চান যে এই পদ্ধতিতেই নির্বাচনটি হোক এবং সব দলের প্রতিনিধিত্ব থাকুক, তাতে করে গণতন্ত্র আরো শক্তিশালী হবে। কিন্তু এখন তারা চাইছে না। এখন যদি হিসাবটা দিই, 1991 সালে আওয়ামী লীগ পেয়েছিল 30.8%, বিএনপি পেয়েছিল 30.81%। এই শতাংশের হিসেবে আবার আসন কি পরিমাণ বাড়ছে কমছে। 140 আসনে বিজয়ী হয়েছিল বিএনপি, আর 93টি আসন পেয়েছিল আওয়ামী লীগ। একইভাবে 1996 সালে নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 37.44%, তারা 146টি আসন পেয়েছিল। বিএনপি পেয়েছিল 33.61%। কি হাড্ডাহাড্ডি লড়াই, তারা 116টি আসন পেল। 2001 সালের নির্বাচনেও বিএনপি 40.86% আর আওয়ামী লীগ 40.21%। এই জায়গা থেকে আমি আপাতত নিশ্চিত করে বলতে পারি যে এই সংস্কার প্রস্তাবে কেউ সায় দিবে না। যদিও জামাতে ইসলাম বা অন্যান্য দল তারা চাইছে যে এই পদ্ধতিতে নির্বাচন হোক, তাদের প্রতিনিধিত্ব যাক। তার কারণ জামাতের সম্ভাবনা, আমরা জানি যে 2008-এর দিকে তাদের ছিল, আমাদের খুব ভুল না হয়ে থাকে, 4% বা 5%। তো কয়টা আসন পেয়েছিল? পায়নি তো। যদি 4-5% তারাও হয়, হিসাবে দিলাম তারা 12 থেকে 15টি আসন পেয়ে যেতে পারে। এই জন্য একটা প্যাচ লাগবে, তবে শেষমেশ হবে না জানি। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বিষয়ে তো বিএনপি একরকম তাদের মানসিকতা জানিয়ে দিয়েছে যে না, নিষিদ্ধ করা যাবে না, এইভাবে নিষিদ্ধ করে কোনো দলকে অবদমিত করে রাখা যায় না। কিন্তু
কি হাস্যকর কিংবা কি ভয়ঙ্কর বিষয় দেখুন, যে নিষিদ্ধ করবে না, আবার তাদেরকে রাজনীতিতেও নামতে দিবে না। আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসে হরতালে কর্মসূচি দিয়েছে, সেটা নিয়ে অনেকে মাথা ব্যথা হয়ে গেছে। তাদেরকে কোনোভাবেই নামতে দেওয়া যাবে না, লিফলেট বিতরণ করতে দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা প্রেস সচিব তো বলেই দিলেন যে লিফলেট বিতরণ করলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে। মাহমুদুর রহমান মান্নাদের মতো মানুষরাও বলছেন যে কেন তাদেরকে এই কর্মসূচি করার সুযোগ দেওয়া হবে। আবার 15 দিন আগেই তো আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করে রেখেছে, তাহলে প্রশাসন কি করছে, তাদেরকে আটক করছে না কেন? একটা সিদ্ধান্তে তো আসতে হবে। কেউ বলছেন জনগণ সিদ্ধান্ত নেবে, তাহলে জনগণের উপর ছেড়ে দেওয়া হোক, তাদেরকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হোক। জনগণ তাদের প্রত্যাখ্যান করলে একটা ভোটও দেবে না, সমস্যা নেই। আচ্ছা, আবার কেউ বলছেন যে রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত নিতে হবে, রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা, তো রাজনৈতিক দলগুলো আবার সিদ্ধান্ত নিচ্ছে না যে তাদেরকে নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগকে, আবার নিষিদ্ধও করবে না। আবার সবাই চিৎকার চেঁচামেচি করছেন যে না, তাদেরকে দলীয় কর্মসূচিতে নামতে দেওয়া হবে না। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে এই বিষয়গুলো নিয়ে। শেখ হাসিনার কল রেকর্ডও দেখিয়েছি, অনেকের বক্তব্য দেখিয়েছি, সেনাপ্রধানের বিষয়ে, সেনাপ্রধানের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হচ্ছে। দর্শক শ্রোতা, এইসব মানে যারা কিনা ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলে, ডক্টর ইউনূসকে নিয়ে খারাপ কথা বলে, তাদের কথাগুলো কিন্তু তারা অনলাইনে ছড়ায় এবং এই নিউজগুলো দেখে সাধারণ মানুষরা বিভ্রান্তির মুখে পড়ে। দর্শক শ্রোতা, এইসব নিউজে কিন্তু আপনারা কান দিবেন না, এইগুলো শুনে আপনারা গুজবে কান দিয়ে কোনো আপনাদের নিজের ক্ষতি নিজে করবেন না। গাইজ, তারা যে এইসব করতেছে, তারা কিন্তু চায় যে শেখ হাসিনাকে দেশে আনবে, তারা এই ঘটনাগুলো করে। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।